শেষ পর্যন্ত বাঁচানো গেল না মির্জা আব্বাসকে, জড়িয়ে ধরে কাঁদছেন তারেক রহমান। এদিকে মির্জা আব্বাসের অসুস্থতার কারণে গ্রেফতার হতে চলেছে নাসিরুদ্দিন পাটোয়ারি। কৌশলে ঘটনা ঘটিয়ে দিলেন শেখ হাসিনা। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে আওয়ামী লীগের। আজ মির্জা আব্বাসের মৃত্যু হওয়াতে নাসিরুদ্দিন পাটোয়ারি গ্রেফতার হয়। বিএনপি এবার অবৈধ খেলা শুরু করে। এইদিকে আজকে মির্জা আব্বাসের অবস্থার জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি মূল মাস্টারমাইন্ড প্রমাণিত হয় এবং নাসিরুদ্দিন পাটোয়ারি গ্রেফতার হয়। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীরা কান্না করছে। তারেক রহমান, মির্জা ফখরুল। 5 আগস্টের পর থেকে মির্জা আব্বাসকে এমন কোনো লাঞ্ছনা করা হয়নি যেটা বাকি ছিল। মির্জা আব্বাস তিনি হসপিটালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি এখন ভর্তি আছেন। হয়তোবা তার একটা অস্ত্রোপচারও হয়ে গেছে, জানি না তিনি ফিরে আসবেন কিনা। আওয়ামী লীগ সামনে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো রয়েছে সেগুলোকে সামনে রেখে নতুন কৌশলের সামনে এগোতে চাচ্ছে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবেই, এর চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, এবং বিএনপির হাত ধরেই রাজনীতি ফিরবে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আওয়ামী লীগ ফেরার নতুন ছক নিয়ে। দেখেন, আওয়ামী লীগ ফিরে আসছেন, নানাভাবে ফিরে আসছেন। ঈদের পর থেকেই দেখবেন যে নানা রকম সমীকরণ শুরু হচ্ছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ইন্না নিল্লাহ, শেষ পর্যন্ত বাঁচানো গেল না মির্জা আব্বাসকে, জড়িয়ে ধরে কাঁদছেন তারেক রহমান। মির্জা আব্বাসকে লাঞ্ছনার বিচার না হলে বিএনপির পতন অনিবার্য বললেন গোলাম মাওলা রনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর গুজব ছড়িয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বৃহস্পতিবার দিবাগত রাত 12:15টার দিকে গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুসারে মির্জা আব্বাসকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন বলে দলীয় সূত্র ও বিভিন্ন মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জানা যায়, গত বুধবার ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে তার অসুস্থতার খবরে বিভিন্ন রাজনৈতিক নেতা হাসপাতালে ছুটে গেছেন। বৃহস্পতিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন তাকে দেখতে যান। মির্জা আব্বাসকে লাঞ্ছনার বিচার না হলে বিএনপির পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি বলেন, এক মির্জা আব্বাসের মাধ্যমে বিএনপিকে হেয় করা হচ্ছে, এক মির্জা আব্বাসের মাধ্যমে পুরো বিএনপির রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে। গোলাম মাওলা রনি বলেন, বিএনপির অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাসকে নিয়ে দীর্ঘদিন ধরে, বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের পর একটি বিশেষ শ্রেণী আলাদা একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। একটি মানুষকে জীবন্ত কবর দেওয়ার জন্য, একটি জীবন্ত মানুষকে পচিয়ে ফেলার জন্য, একটি সুস্থ এবং সবল মানুষের সারা শরীরে কুষ্ঠব্যাধি দ্বারা তাকে আক্রান্ত করার জন্য যে প্রোপাগান্ডা দরকার, খুব মেডিকুলাসলি সেই কাজগুলো এই ভদ্রলোককে করা হচ্ছে। তিনি বলেন, মির্জা আব্বাসের ছেলের বয়সের চাইতে অনেক ছোট নাসিরুদ্দিন পাটোয়ারি। সেই নাসিরুদ্দিন পাটোয়ারি উঠতে বসতে তার লোকজন সহকারে তাকে যেভাবে অপমান করেছে, যেভাবে গালাগাল করছেন, এটা কোনো অবস্থাতেই ভদ্র সমাজের শোভনীয় নয়। কোনো রাষ্ট্রীয় কালচারে এটা ধারণ করা হয় না। যে দেশে বিচার ব্যবস্থা আছে, যে দেশে সভ্য সমাজের সামাজিকতা আছে, যে দেশে মানুষের বিবেক আছে, বোধ আছে, সেখানে একজন প্রবীণ রাজনীতিবিদকে প্রকাশ্যে উঠতে বসতে অহরহ যেভাবে মির্জা আব্বাসকে পচানো হচ্ছে, এটা সমর্থনযোগ্য নয়। এই কলামিস্ট বলেন, এটি সামাজিক প্রতিরোধ দরকার, এটি রাষ্ট্রীয় প্রতিরোধ নয়, রাষ্ট্রীয় বিচার দরকার। এই ধরনের ঘটনা আমাদের সমাজে যেন পুনরায় না ঘটে, এই ব্যাপারে সবার সচেতন হওয়া দরকার। এক মির্জা আব্বাসের মাধ্যমে বিএনপিকে হেয় করা হচ্ছে, এক মির্জা আব্বাসের মাধ্যমে পুরো বিএনপির রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে। মির্জা আব্বাসকে পচিয়ে দেওয়ার মাধ্যমে তারেক রহমানকে টার্গেট করা হচ্ছে, তারেক রহমান সাহেবের পরিবারকে টার্গেট করা হচ্ছে। যারা মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে গালি দিচ্ছে, তাদেরই আরেকটি অংশ বা অপরপক্ষ, তারা কি তারেক রহমান সাহেবকে গালাগাল দেয়নি? তারা কি সালাউদ্দিন সাহেবকে গালাগাল দেয়নি? তারা কি তারেক রহমান সাহেবের পরিবার পরিজন নিয়ে বাজে কথা বলেনি? গোলাম মাওলা রনি আরো বলেন, এ সমাজ এভাবে চলতে পারে না। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আওয়ামী লীগ ফেরার নতুন ছক নিয়ে। প্রিয় বন্ধুরা, যারা আওয়ামী লীগ করেন তারা কি গত 1.5 বছরে হতাশ হয়ে গেছেন? হতাশ হওয়াটাই স্বাভাবিক, কারণ বিগত 1.5 দশকের বেশি সময়ে যাবৎ প্রবল প্রতাপের সাথে সমাজে অবস্থান করেছেন, কিন্তু 24-এর একটা ঠুনকো আন্দোলনের নামে ষড়যন্ত্র, আন্দোলনের নামে রক্তপাত, জঙ্গি হামলায় প্রবল প্রতাপশালী আওয়ামী লীগের পতন ঘটে। একই সাথে আওয়ামী লীগের প্রত্যেকটি স্তরের নেতাকর্মীর সমাজ থেকে পতন ঘটে। আওয়ামী লীগ ফিরবে এবং বিএনপি যে ভুল করেছে
বিগত আওয়ামী লীগ সময়ে বিএনপি যে ভুল করেছে, আওয়ামী লীগ কিন্তু সেই ভুল করছে না। অবস্থা যেটি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যে কোনোভাবে হোক, এমনকি গত ইউনূস যদি আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের সুযোগ দিত তবু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত। কিন্তু বিএনপি কি করেছে? না পেরেছে আওয়ামী লীগের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে, কিংবা না পেরেছে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে। বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে পর্যন্ত অংশগ্রহণ করেনি, জাতীয় নির্বাচনে তো অংশগ্রহণ করেইনি, বর্জন তো করেছেই। আপনার যাই হোক, আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আপনাকে ষড়যন্ত্র করে যদি হারিয়ে দেয়, তাহলেও জনগণের কাছে এসে বলতে হবে যে আমাকে ষড়যন্ত্র করে, ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দিয়েছে, আমি এই নির্বাচন মানি না। কিন্তু আপনি নির্বাচনেই অংশগ্রহণ করলেন না, আর বলবেন যে না, আমি একপাক্ষিক নির্বাচনে অংশ নেব না। বিএনপি যে ভুলগুলো করেছে, লক্ষণ স্পষ্ট যে আওয়ামী লীগ সে ভুলগুলা করতে চাইছে না বা করবে না। দেখেন, আওয়ামী লীগ ফিরে আসছে, নানাভাবে ফিরে আসছে। বাংলাদেশের গণমাধ্যমে গত 1.5 বছর আওয়ামী লীগের কোনো সংবাদ একদম চির হয়ে গেছিল, নাই হয়ে গিয়েছিল। এখন আপনি বিভিন্ন গণমাধ্যমে দেখুন, আওয়ামী লীগের সংবাদ আস্তে আস্তে স্থান পাচ্ছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, তারা কেন বিরোধিতা করে তারা নিজেরা জানে। এটি নিয়ে ভবিষ্যতে খুব বড় ধরনের গবেষণার প্রয়োজন আছে। তারা মুক্তিযুদ্ধকে কতটা লালন করে, আওয়ামী লীগকে কতটা লালন করে, সেটি বড় প্রশ্ন। সবচেয়ে বড় আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যম এবং বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম বলা হয় প্রথম আলো, আওয়ামী লীগকে নিয়ে আজকে একটা খুব বড় ধরনের একটা নিউজ করেছে প্রথম পাতায়। তাদের নিউজের শিরোনাম, নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ গণমাধ্যমে ফিরে আসছে, আওয়ামী লীগ সমাজে ফিরছে, নানাভাবে আওয়ামী লীগ ফিরছে। কাজেই হতাশার কোনো কারণ নেই। আওয়ামী লীগ খুব স্বল্প সময়ের মধ্যে ফিরবে। দেশি বিদেশি নানা রকম চাপ তৈরি হচ্ছে, তাই চাপ তৈরি হয়েছে। এই যে ভারত বিএনপি সরকারকে সহযোগিতা করছে, এর নেপথ্যে কি আছে জানেন? এর নেপথ্যে আছে বাংলাদেশে সহ অবস্থানের রাজনীতি নির্মাণ করতেই হবে। বিএনপি কি শুধুমাত্র জঙ্গি জামাত আর এনসিপিকে নিয়ে চলবে? আন্তর্জাতিকতাবাদ নিয়ে চলতে হবে না? আন্তর্জাতিকতাবাদ নিয়ে যদি চলতে হয়, ওই এনসিপি, ওই জামাতকে যে কোনোভাবে তাদেরকে জব্দ করে হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্পেস দিতে হবে। এটি সময়ের ব্যাপার। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের পর এখন সবার মনে একটি প্রশ্ন, আওয়ামী লীগ কি আবার রাজনীতিতে ফিরছে? আমি গ্যারান্টি দিয়ে বলছি আওয়ামী লীগ ফিরবে। ঈদের পর থেকে দেখুন না কি সমীকরণ হচ্ছে। বিশেষ করে দলটির ওপর যখন কার্যত নিষেধাজ্ঞার খড়গ এবং শীর্ষ নেতারা আত্মগোপনে নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তারা সাজাচ্ছে নতুন কৌশল। সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ সব স্তরে নিজেদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে দলটি। কিন্তু কিভাবে? নিষেধাজ্ঞা আর মামলার বেড়াজালে আটকে থাকা একটি দল কিভাবে নির্বাচনের মাঠে নামার সাহস করছে? সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব। এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলো ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকার হলে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। কদিন আগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনারও এরকম একটি ভিডিও বার্তা আপনারা শুনেছেন, যে বার্তায় তিনি বলেছেন স্থানীয় সরকার নির্বাচন, সকল পেশাজীবী সংগঠনের নির্বাচনে দৃঢ়ভাবে অংশ নিতে হবে। এবং আওয়ামী লীগ পেশাজীবী সংগঠনের নির্বাচনে গত 1.5 বছর অংশ নিয়েছে এবং সেখানে ব্যাপক সাফল্য, বিপুল ভোটে জয়ী হয়েছে। বিশেষ করে আপনি যদি জেলা আইনজীবী সমিতির নির্বাচনগুলো দেখেন, তাহলে যে নির্বাচনগুলোতে আওয়ামী লীগ অংশ নিতে পেরেছে প্রায় সবগুলোতে বিপুল ভোটে জয়লাভ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকা আওয়ামী লীগ এখন স্থানীয় সরকারের 4 স্তরের নির্বাচনে অংশ নেওয়ার কৌশল খুঁজছে। দলটির লক্ষ্য খুব পরিষ্কার, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। আত্মগোপনে থাকা এবং দেশে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে প্রথম আলো কথা বলেছে এবং কথা বলে এই যে আমি যে রিপোর্টটার কথা বললাম সেই রিপোর্টটা তারা করেছে এবং আমাদেরও তো কথা হয় বিভিন্ন পর্যায়ে। 5 আগস্ট সরকার পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব জনপ্রতিনিধির পদ এখন শূন্য। বর্তমানে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে এবং পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগ নেতারা এই স্থানীয় নির্বাচনকে দেখছেন একটি রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসেবে। কেন? কারণ এসব নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং তৃণমূলের সমর্থন জয় পরাজয়ে বড় ভূমিকা রাখে। দলীয় প্রতীকের চেয়েও এখানে ব্যক্তি ইমেজ অনেক বেশি কাজে দেয়। প্রথম আলোকে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভার্চুয়ালি নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। অন্তত 2টি কর্মসূচিতে তিনি আত্মগোপনে থাকা নেতাকর্মীদের দেশে ফেরার তাগিদ দিয়েছেন এবং এখন থেকেই স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আওয়ামী লীগ মনে করছে জাতীয় রাজনীতিতে ফিরতে হলে আগে স্থানীয় নির্বাচনে শিকড় শক্ত করতে হবে। তাই তাদের এখনকার প্রধান অগ্রাধিকার হলো কারাগারে থাকা নেতাকর্মীদের জামিন নিশ্চিত করা, একই সাথে দলের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার এবং আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। আওয়ামী লীগ কেন আশাবাদী? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু পেশাজীবী সংগঠনের নির্বাচনে, বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলোর বেশ ভালো ফলাফল আশা জাগাচ্ছে। আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের এই অংশগ্রহণ এবং উল্লেখযোগ্য ভোট পাওয়া দলটিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। আগামী 13 ও 14 মে অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া বছরব্যাপী বিভিন্ন আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী লীগের সাফল্য কিন্তু কল্পনাতীত। আওয়ামী লীগের ভেতরে এখন একটি আত্মোপলব্ধি কাজ করছে। দলটির অনেক নেতাই মনে করছেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করা তাদের একটি ভুল সিদ্ধান্ত ছিল, এতে তৃণমূলের বিভেদ বেড়েছে। এই সিদ্ধান্তটা যখন আওয়ামী লীগ নিয়েছিল, আমি তখনই মনে করেছিলাম, বলেছিলাম যে আওয়ামী লীগ একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল। দলীয় মার্কায় স্থানীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে মনোনয়ন পর্যন্ত কেন্দ্র থেকে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড আওয়ামী লীগের ছিল, যেখানে কাড়ি কাড়ি টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হতো এবং টাকা নিত, জেলা কমিটি টাকা নিত, উপজেলা কমিটি টাকা নিত। সাধারণত কেন্দ্রে যে মনোনয়ন বোর্ডটা ছিল, জেলা কমিটি উপজেলা কমিটি যাকে পাঠাতো তাকেই মনোনয়ন দিত, কিন্তু মূল মনোনয়ন বাণিজ্যটা হতো জেলা উপজেলা পর্যায়ে। এটি ছিল আওয়ামী লীগের একটা আত্মঘাতী সিদ্ধান্ত, কিন্তু আওয়ামী লীগ নেতারা এখন মনে করছেন যে এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল, এতে করে সমাজে বিভেদ বেড়ে গেছে। এখন তারা চাইছেন স্থানীয় নির্বাচন যেন নির্দলীয় ব্যবস্থায় ফিরে যায়। আমরা ইউনূস সরকারের সময়ও এই আলাপটা হতে শুনেছি যে আগামীতে নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়া। যদি তাই হয় তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার পথটা অনেকটা সুগম হয়। কিন্তু স্থানীয় নির্বাচন যদি মার্কা দিয়ে হয় এবং তার আগে যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না ওঠে, সেক্ষেত্রে দলগতভাবে নির্বাচনে অংশ নেওয়া কঠিন হয়ে যাবে। স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের লোকজন নির্বাচনে অংশ নিতে পারবে। আওয়ামী লীগ এখন ধারণা করছে যেহেতু ইউনূস সরকারের সময় এমন আলোচনা হয়েছে, সেহেতু বিএনপি বা অন্য দলগুলো হয়তো দলীয় প্রতীকের নির্বাচনের পথে হাঁটবে না। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে সরকারও বসে নেই। সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে ভোট শুরু করার পরিকল্পনা করছে স্থানীয় সরকার বিভাগ। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন ঈদের পর থেকে বছর জুড়ে স্থানীয় নির্বাচন চলবে, তবে এটি দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয় তা নির্ভর করছে সংসদের প্রথম অধিবেশনের সিদ্ধান্তের ওপর। স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের জন্য একটি নিঃসন্দেহে বড় সুযোগ। যদিও চিহ্নিত নেতারা হয়তো হয়রানির ভয়ে আসবেন না, কিন্তু স্থানীয়ভাবে জনপ্রিয় অনেক ব্যক্তি যারা দলীয় শাসনামলে সুযোগ পাননি, ওই যে মনোনয়ন বাণিজ্য, টাকা নেই, মনোনয়ন পায়নি, এখন তারা সুযোগ নিতে পারে এবং এখন থেকে আওয়ামী লীগ আসলে পরিশুদ্ধ হওয়ার একটা পথ হতে পারে এই স্থানীয় নির্বাচন থেকে। তারা এবার মাঠে নামতে পারেন যারা শুদ্ধ মানুষ। এখনো সমাজে দাপটের সাথে আওয়ামী লীগের, আমি বারবার বলি, সবাইকে পালিয়ে গেছে। বহু আওয়ামী লীগের এখনো সমাজে দাপটের সাথে অনেক এলাকায় আমি জানি মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। তারা চোর ডাকাত নয়, চুরি ডাকাতি করেননি, তারা দাপটের সাথে। আশা করব যে আমরা প্রত্যাশা করব যে তারা এবার স্থানীয় নির্বাচনে অংশ নেবেন। সুতরাং দেখা যাচ্ছে আওয়ামী লীগ তাদের হারানো জমি পুনরুদ্ধারে স্থানীয় নির্বাচনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ ফেরার নতুন ছক করছে, স্থানীয় সরকার পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনে অংশ নেবে এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নেতাদের দেশে ফেরার তাগিদ দিচ্ছেন প্রতিনিয়ত। বেশ কয়েকটি মিটিংয়ে তাগিদ দিয়েছেন এবং অনেক নেতা, অনেক কেন্দ্রীয় নেতা, শীর্ষ নেতা মনে মনে কিন্তু নিজেদের মধ্যে ভাবা শুরু করেছেন যে দেশে ফিরবো কিনা, কিংবা ফিরলে কি হবে, আমি জেলে যাব, প্রয়োজনে জেল জুলুম মোকাবেলা করব, কিংবা মামলা মোকাবেলা করব, যেটাই হোক। এখন তো আর ইউনূস সরকার নেই, এখন তো রাজনৈতিক সরকার। রাজনীতির ব্যথাটা বোঝে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের বহু নেতা দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং অনেকেই কিন্তু ঈদের পরে আস্তে আস্তে দেশে ফিরবেন বলেই মনে হচ্ছে অবস্থা। এখন দেখার বিষয় যে আসলে কি হয় এবং আওয়ামী লীগ ফিরবে। সোজা কথা, আওয়ামী লীগ ফিরবেই। আমি খানিক আগে যে কথাটি বললাম, জঙ্গি জামায়াত আর এনসিপিকে নিয়ে বিএনপি কি রাজনীতি করবে? যদি করে, বিএনপির মৃত্যু, বিএনপির মরণ অনিবার্য। কাজেই বিএনপির বাঁচতে হলে আওয়ামী লীগকে স্পেস দিতেই হবে। আন্তর্জাতিকভাবে হোক, দেশীয়ভাবে হোক, দেশীয় জনমতের চাপে হোক, যে কোনোভাবে বিএনপির আওয়ামী লীগকে স্পেস দিতেই হবে। কাজেই হতাশার কিছু নেই। আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে। গত ইউনূস সরকারের আমলে ফিরতে পারেনি, নানা কারণে ফিরতে পারেনি। আমি খানিক আগে বললাম ভূ রাজনৈতিক কারণে এবং নানাবিধ আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতাকে আজীবন এভাবেই থাকবে।
আওয়ামী লীগ তো হেতাপেতা দল নয়। আওয়ামী লীগ মাটি মানুষের রাজনীতি করা দল। আওয়ামী লীগ আমার এই দেশটা পাইয়ে দেওয়ার দল। সেই দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগের পারদটা কত উঁচু। ভুলভ্রান্তি আছে, সেই ভুলভ্রান্তি শুদ্ধ করে আওয়ামী লীগ ফিরবে। কাজে হতাশার কিছু নেই, ফেরাটা সময়ের ব্যাপার। সোজা কথা, ঈদের পর থেকেই দেখবেন যে নানা রকম সমীকরণ শুরু হচ্ছে। আমরা নিশ্চয়ই সেই পর্যন্ত ধৈর্য ধরবো, অপেক্ষা করব, দেখব, এবং আওয়ামী লীগ নেতা কর্মীরা নিজ নিজ এলাকার সাথে যোগাযোগটা বাড়িয়ে দেবেন যদি দূরেও থাকেন। এবং যারা ইতিমধ্যে এলাকায় চলে গেছেন, অনেকেই এলাকায় চলে গেছেন, ভেতরে ভেতরে অবশ্যই সাংগঠনিক কর্মকাণ্ড করবেন, কারণ স্থানীয় সরকার থেকেই জাতীয় সরকারে আপনাকে নিয়ে যাবে। সেগুলো সময়ের ব্যাপার। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তিনি মির্জা আব্বাস নামে সুপরিচিত। ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাসকে চেনেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। মির্জা আব্বাসের একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। দীর্ঘদিন থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। বাংলাদেশের অসংখ্য লড়াই সংগ্রামে মির্জা আব্বাস নেতৃত্ব দিয়েছেন। হতে পারে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ, কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে তাকে সম্মান করতে হবে, কারণ তার সেই সম্মান পাওয়ার সক্ষমতাটুকু আছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। মির্জা আব্বাসের একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। তিনি দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভ করেছেন। যদিও তার রাজনৈতিক আদর্শের সাথে আমার আদর্শের মিল নাই, কিন্তু তাকে নিয়ে গত 17 মাসে যা যা করা হয়েছে এগুলার জবাব আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে আমার দেওয়া উচিত। মির্জা আব্বাস ঢাকা 8 আসন থেকে নির্বাচন করেছেন। তার নির্বাচনী প্রতিপক্ষ ছিল ডারবি নাসির, মানে ডারবি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা টোকাই ছিল মির্জা আব্বাসের মতো একজন প্রভাবশালী নেতার প্রতিপক্ষ। এই ডারবি নাসির মির্জা আব্বাসকে নিয়ে যে ধরনের ট্রল করেছেন, যে ধরনের বক্তব্য দিয়েছে, একবার দেখেন। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। তুমি কোন আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? মির্জা আব্বাসের হয়ে তার রাজনৈতিক দল বিএনপি কোনো প্রকার প্রতিবাদ পর্যন্ত জানায় নাই। তাকে প্রতিনিয়ত অনলাইনে ব্লেম দেওয়া হয়েছে, অনলাইনে বেশিং করা হয়েছে। মানে এমন কিছু নাই তাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য এনসিপির এই তথাকথিত টুকাই নাসিরউদ্দিন পাটোয়ারি করে নাই। মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ারের কিছু বিষয় তুলে ধরি, এরপর চমৎকার একটা তথ্য আমি আপনাদেরকে দেব। 1990 থেকে 94 সাল তৎকালীন সময়ে তিনি ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1991 থেকে 2001 তিনি ঢাকা 8 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 থেকে 2006 বিএনপির শাসনামলে তিনি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2006 থেকে বর্তমান তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ছিলেন। সব থেকে বড় কথা, তিনি একজন 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তিনি কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতো চটকদার কথা বলেন না, তিনি স্পষ্টভাষী, তিনি মারাত্মক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। মির্জা আব্বাস সাহেব ঢাকার রাজনীতিতে তার কতটা প্রভাব আছে সেটা নিশ্চয়ই আপনারা যারা রাজনীতি নিয়ে কথা বলেন কিংবা পড়াশোনা করার চেষ্টা করেন আপনারা জানেন। 5 আগস্টের পর থেকে মির্জা আব্বাসকে এমন কোনো লাঞ্ছনা করা হয়নি যেটা বাকি ছিল। আপনাদের মনে আছে, হাদি যখন অসুস্থ হয়ে গুলি খেয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হলো, তখন তাকে মির্জা আব্বাস দেখতে গিয়েছিল, সেখানে তাকে অসম্মান করা হয়েছে, তাকে মব করা হয়েছে। এই এনসিপির টুকাইরা তাকে মব করেছিল। হাদি হত্যাকাণ্ডের প্রথম দায় মির্জা আব্বাসের উপর চাপানো হয়, পরবর্তীতে সেটা ডাইভার্ট করে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানকের উপর চাপিয়ে দেওয়া হয়। তার যে বিশেষ সহকারী আছে বিপ্লব, তার উপর চাপিয়ে দেওয়া হয়। এইটা একটা মেটিকুলাস পরিকল্পনার অংশ। হাদি হত্যাকারী ফয়সাল ভারতে গ্রেফতার হওয়ার পর থেকে ইনকিলাব মঞ্চের কোনো কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি না। তার মানে হাদি হত্যার সবকিছু সামনে আসলে বোঝা যাবে ইনকিলাব মঞ্চ এবং জামায়াত ইসলাম হাদি হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত। মির্জা আব্বাস তিনি হসপিটালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি এখন ভর্তি আছেন। হয়তোবা তার একটা অস্ত্রোপচারও হয়ে গেছে, জানি না তিনি ফিরে আসবেন কিনা, তবে আশা করি তিনি ফিরে আসবেন, কারণ তিনি ফিরে আসলে অন্ততপক্ষে ঢাকা সিটি এই টুকাইরা তাদের আধিপত্য বিস্তার করতে পারবে না। এই তথাকথিত এনসিপির টুকাইরা নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অসভ্য ইতররা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, যেভাবে নোংরা অশ্লীল অশ্রাব্য ভাষার প্রচলন করেছে, এইটা থেকে মুক্তির জন্য হলেও মির্জা আব্বাসকে আবারও ফিরে আসতে হবে। যে কথাটা আপনাদের বলা উচিত ছিল মির্জা আব্বাসকে 5 আগস্টের পর বিএনপি কি প্রাপ্য সম্মানটুকু দিয়েছে? দেয়নি। আপনারা জানেন মির্জা আব্বাস বিএনপির ব্ল্যাকলিস্টেড লোক। তারেক রহমানের গুডবুকে মির্জা আব্বাসের নাম নাই, কারণ যারাই মুক্তিযোদ্ধা, যারাই স্বাধীনতার পক্ষে কথা বলবে বিএনপিতে থেকে, তারা কখন তারেক রহমানের গুড লিস্টে থাকতে পারবে না, যেটা গতকালকের সংসদ অধিবেশনে আপনারা দেখেছেন। সংসদ অধিবেশনে এটিএম আজহারের মতো রাজাকার যুদ্ধাপরাধী ভাষণ দিচ্ছে। সংসদ অধিবেশনে 7 জন যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আসামিকে তাদের প্রতি শোক প্রকাশ করা হয়েছে। এইসব দেখার পর আপনারা যারা বলেন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হলে বিএনপিকে ভোট দিতে হবে, ভোট দিয়েছেন, আপনারা কি বুঝেছেন? এখন বুঝতে পারছেন যে বিএনপি আদৌ স্বাধীনতার পক্ষের কোনো দল না। বিএনপি একটা ফ্যাসিস্ট সংগঠন, বিএনপি একটা মধ্যপন্থী সংগঠন, যারা শুধুমাত্র মুক্তিযুদ্ধের এই চেতনাকে বিক্রি করে ভোট বাক্স ভরানোর জন্য ধান্দা করেছিল। তাদের ধান্দা সফল, এখন তারা মুক্তিযুদ্ধ থেকে অনেক দূরে সরে চলে গেছে। এটাই হওয়ার ছিল। আমরা বারবার বলেছি বিএনপি কখনো শুধরাবে না। মির্জা আব্বাসকে এভাবে ব্লেম দেওয়া হয়েছে, এভাবে আক্রমণ করা হয়েছে, অনলাইনে তাকে একদম ধরতে গেলে কাপড় চোপড় খুলে নেওয়া হয়েছে। বিএনপি কোনো প্রতিবাদ জানিয়েছে? জানায়নি। উল্টো আপনারা জানেন কিনা আমি জানি না, এই নির্বাচন তো হয়েছে ভাগবাটোয়ারা নির্বাচন। ঢাকা 8 আসন থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জয়যুক্ত করার জন্য মির্জা আব্বাসকে বলি দেওয়ার মতো সম্ভাবনা সৃষ্টি হয়েছিল এবং তারেক রহমান শেষমেশ রাজি হয়ে গিয়েছিলেন যে মির্জা আব্বাসকে সরিয়ে দেওয়া হবে, ঢাকা 8 আসন থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি জয়ী হবে ভাগবাটোয়ারা নির্বাচনে। কিন্তু মির্জা আব্বাসের আঞ্চলিক দাপট, মির্জা আব্বাস ঢাকা 8 আসনের মামাটি এবং মানুষের নেতা, তার একটা বিশাল ভক্তশ্রেণী
শ্রেণী আছে, সমর্থক গোষ্ঠী আছে, তাদের ভয়ে তারেক রহমান এই সিদ্ধান্তে সামনের দিকে আগাতে পারেন নাই। অর্থাৎ মির্জা আব্বাসকে বলি দেওয়ার মতো সকল সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, সকল পথ পরিষ্কার করে ফেলেছিলেন তারেক রহমান, কিন্তু এন্ডিং এ গিয়ে মির্জা আব্বাসের স্ত্রী তার দৃঢ়তা স্বভাবের কারণে সেটা হয়ে ওঠে নাই। মির্জা আব্বাস বিএনপির জন্য কি করেন নাই? আওয়ামী লীগের আমলে তিনি গ্রেফতার হয়েছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি অতি সত্বর জামিন পেয়েছেন। তার রাজনৈতিক প্রতিপক্ষ ছিল সাবের হোসেন চৌধুরীর মতো সভ্য মানুষ, কিন্তু 5 আগস্টের পর এই ভাগবাটোয়ারা নির্বাচনে তার প্রতিপক্ষ নাসিরুদ্দিন পাটোয়ারির মতো একটা প্রথম শ্রেণীর টুকাই। এইসব বাংলাদেশের রাজনীতিতে দেখতে হয়, যার দায় সম্পূর্ণ আমাদের 10% প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই কথা তিনি অস্বীকার করতে পারবেন না। দেখেন, মির্জা আব্বাসের মতো নেতাকে এই টুকাইরা প্রতিনিয়ত ব্লেম দিয়েছে, প্রতিনিয়ত আক্রমণ করেছে অনলাইনে, শুধুমাত্র মানসিকভাবে তাদেরকে ভেঙে ফেলার জন্য, যাতে করে ঢাকার রাজনৈতিক আধিপত্য এই টুকাইরা নিতে পারে। কারণ মির্জা আব্বাস ঢাকা মহানগর দক্ষিণ একটা ফ্যাক্ট। মির্জা আব্বাসের বাইরে গিয়ে কোনো কিছু করতে হলে 101 বার ভাবতে হবে, কারণ তার সেই সক্ষমতাটুকু আছে, যেমনটা পুরান ঢাকায় হাজী সেলিমের আছে। সুতরাং এই শ্রেণীর মানুষদেরকে, এই শ্রেণীর নেতাদেরকে এই টুকাইরা তথাকথিত জামাত ইসলামের জঙ্গিরা সরিয়ে দিতে পারলে ঢাকা শহরকে মৌলবাদের আখড়া বানানো যাবে, ঢাকা শহরে আধিপত্য বিস্তার করা যাবে। যদিও বিএনপি এবং জামাতের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু ব্যক্তি মির্জা আব্বাসের একটা অসম্ভব জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে ঢাকা 8 আসনে। সুতরাং ঢাকা 8 আসন থেকে দ্রুত মির্জা আব্বাসকে সরিয়ে দেওয়ার জন্য বিএনপি চেষ্টা করেছে, বিএনপির প্রধান তারেক রহমান চেষ্টা করেছে, যাতে করে সেখানে একটা পুতুলকে এমপি বানানো যায়, সেই আসনের দায়িত্ব অর্পণ করা যায়। এই কথা তারেক রহমান তোমার ভেবেছিল, যার কারণে তিনি সেই চেষ্টা করেছিলেন, কিন্তু এন্ডিং এ গিয়ে পারেন নাই। এই হচ্ছে বিএনপির অবস্থা। বিএনপিতে আরো যারা যারা বর্ষিয়ান নেতা আছেন মির্জা আব্বাসের মতো, তাদের প্রত্যেকের পরিণতি একই রকম হবে। স্পিকার যিনি হয়েছেন তিনি আজকে বলে দিয়েছেন, জাতীয় সংসদে কিছু অকালপক্ষ, অপরিপক্ক পাকনা প্রবেশ করেছে, যাদের কোনো যোগ্যতা নাই, সক্ষমতা নাই। তারা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে, সংস্কৃতিকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। সংসদের মতো মহান পবিত্র জায়গায় এসে তারা অশ্রাব্য ভাষায় স্লোগান দিচ্ছে। এই ধরনের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে কাম্য নয়। সুতরাং বুঝতেই পারছেন, মির্জা আব্বাসকে এবং মির্জা আব্বাসের মতো আরো যারা বর্ষিয়ান নেতা আছে বিএনপি থেকে, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারেক রহমান সর্বোচ্চ পরিকল্পনা এঁটেছেন, এবং তিনি করবেন সেটা। কারণ বর্ষিয়ান নেতারা থাকলে তারেক রহমান সকল ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবেন না। কারণ বাংলাদেশের মানুষের প্রতি বর্ষিয়ান নেতা যারা আছেন তাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে। যতই তারা মৌলবাদকে লালন পালন করুক, তুষণ করুক, তারপরেও একটা দায়বদ্ধতা থেকে যায়। সেই দায়বদ্ধতা মির্জা আব্বাসের ছিল বলে মির্জা আব্বাসকে আজকে মৃত্যু সজ্জায় চলে গেছেন, তাকে লড়াই করতে হচ্ছে। তিনি আদৌ ফিরে আসবেন কিনা আমরা জানি না। সচেতন রাজনৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে, একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি প্রত্যাশা করি মির্জা আব্বাস ফিরে আসুক, এসে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো টুকাই যারা আছে, যারা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে নষ্ট করতে চায়, যারা বাংলাদেশকে পাকিস্তানে ফেরত নিয়ে যেতে চায়, তাদের প্রতিহত করার জন্য হলেও মির্জা আব্বাসকে ফিরে আসতে হবে। মির্জা আব্বাসের দীর্ঘায়ু কামনা করি। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।